হুম হুম। দুজনে কথা বলতে বলতেই ক্লাসে স্যার আসে। তারপর ক্লাস শুরু হয়ে যায়। দেখতে দেখতে 20টা দিন কেটে গেল। এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারছে। রাগ হয়, মারতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই। ভার্সিটি থেকে বের হতেই না চাইতেও পা দুটো দৌড়াতে শুরু করেছে। কাছে গিয়ে জড়িয়ে ধরতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিল। কেমন আছো তুমি? এত বছর কোথায় ছিলে? কিছু বলছে না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে। আবার এগিয়ে গেলে থামিয়ে দিয়ে বলে, কেমন আছো তুমি? বুকটা ভার হয়ে এলো। আমার অনেক কান্না পাচ্ছে। বুকের ভেতর একই সাথে কষ্ট আর খুশি। কোনটা প্রকাশ করব বুঝতে পারছি না। তো তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। তুমি কেমন আছো নীলা? ভালো না। তোমাকে এবার আমার থেকে দূরে যেতে দিব না। আমি তোমাকে আমার কাছে রেখে দেব। তোমাকে আমি কোথাও যেতে দিব না। আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে থাকা সম্ভব নয়। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বিয়ে হয়ে গেছে। দীর্ঘ কয়েকটা বছর আমি প্রতিটা মুহূর্ত শুধু তোমার অপেক্ষায় কাটিয়েছি। এই বুঝি তুমি ফিরে আসবে। আজ যখন ফিরে আসলে বুকটা ধক করে উঠেছিল এক নিমেষের জন্য। ভেবেছিলাম সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু তুমি এসেই বললে তোমার বিয়ে হয়ে গেছে। তুমি হঠাৎ করে এভাবে কোথায় হারিয়ে গেছিলে? আমি কিভাবে বেঁচেছিলাম তুমি জানো? প্রতিদিন একটা আশায় থাকতাম, আজ হয়তো তুমি ফিরবে, একটা খবর দেবে, অন্তত জানাবে তুমি ভালো আছো। কিন্তু তুমি এলে না, একবারও না। আমি নিজেকে বোঝাতাম হয়তো তুমি আর নেই, নিজেকে জোর করে বিশ্বাস করাতাম তুমি নেই। নিজের মনকে সান্ত্বনা দিতে এটাই বলতাম, কারণ সে কষ্টটা সহ্য করা সহজ ছিল। কিন্তু এই অনিশ্চয়তা, এই অপেক্ষা, এটা ছিল অসহ্য। আর আজ এত বছর পর তুমি ফিরে এসে এমনভাবে দাঁড়ালে যেন কিছুই হয়নি। আর বললে তোমার বিয়ে হয়ে গেছে। কিভাবে পারলে তুমি? একবারও কি আমার কথা মনে পড়েনি? একবারও কি ভাবনি কেউ একজন এখনো তোমার জন্য অপেক্ষা করছে? তুমি জানো না আমি কত রাত জেগে কাটিয়েছি শুধু তোমার কথা ভেবে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোমার অপেক্ষায় ছিলাম। মনে হতো আজ হয়তো তুমি ফিরে আসবে, একটা খবর দেবে, একটা আমি ভালো আছি বলবে। তুমি জানো কত রাত কেঁদেছি, কতবার তোমার নাম ধরে রেখেছি, অথচ কোনো উত্তর পাইনি। আমার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার স্মৃতিতে আটকে ছিল। কেন তুমি এমন করলে? কেন আমাকে এতটা ভেঙে দিলে? তুমি না ফিরলে হয়তো আমি বিশ্বাস করেই নিতাম তুমি সত্যি নেই। আর সেই মিথ্যা বিশ্বাসেই নিজেকে একটু শান্ত করে রাখতে পারতাম। তুমি যদি আর নাই ফিরতে, তাহলে হয়তো আমি শান্তি পেতাম। ভাবতাম সব শেষ হয়ে গেছে। কিন্তু তুমি ফিরে এসে আমার সেই ভাঙা হৃদয়টাকে আবার নতুন করে ভেঙে দিলে। কেন এমন করলে তুমি নীলা? কেন আমাকে এতটা কষ্ট দিলে? কেন আমার জীবনে আবার ফিরে এলে যখন আর কিছুই আগের মতো নেই? নীলা, তুমি কিভাবে এমন করতে পারলে? তুমি জানতে না আকাশ তোমাকে কতটা ভালোবাসে? তুমিও তো আকাশকে কম ভালোবাসোনি। তাহলে এমন কিভাবে করতে পারলে? এই 2 বছর তুমি কোথায় ছিলে? কেন কোনো যোগাযোগ করনি? তোমার অপেক্ষায় আমার বন্ধু নিজেকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। আমি এক্সপ্লেন করছি কি হয়েছে। আপনি কে? আমি নীলার পর, নীলাকে বিয়ের পর জানতে পারি তার আগের স্মৃতি নেই। খোঁজ নিয়ে আর তার পরিবার থেকে জানলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার স্মৃতিশক্তি হারিয়েছে। যেহেতু স্মৃতিশক্তি নেই সেহেতু আগের কিছু মনে নেই, এটাই স্বাভাবিক। এই 2 বছরে আমাদের সংসার হয়েছে, একে অপরকে ভালোবেসে ফেলেছি, ইভেন ভালোবাসি। এর মাঝে আমাদের এই ছেলে হয়েছে। এতদিন সব কিছু ঠিকঠাক ছিল। এই কিছুদিন আগে নীলা সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর আমাদের কাউকে চিনতে পারে না, আমাদের ছেলেকেও চিনতে পারে না। জ্ঞান ফেরার পরপরই আপনার নাম নিয়েছিল, আপনার কাছে আসতে চাইছিল। জ্ঞান ফেরার থেকে আমাকে, আমাদের ছেলেকে অস্বীকার করতে শুরু করে। সিচুয়েশন বসে না পেরে আমার শ্বশুর বাড়িতে খবর দিলাম, তারা আসলো। তাদের থেকে
আপনার কথা জানলাম এবং বাকিটা নীলার থেকে জেনেছি। স্মৃতি ফেরার পর থেকে আপনার মতো তারও একই অবস্থা ভাইয়া। আপনি যেমন নীলাকে ভালোবাসেন তেমনি নীলাও আপনাকে ভালোবেসেছে। এখানে নীলার কোনো দোষ নেই, সব দোষ তার ফ্যামিলির। আকাশ, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। এখান থেকে যাওয়ার আগে আমার হাত পা বেঁধে ফেলার মতো অবস্থা করেছিল ওরা। তোমার সাথে যোগাযোগ করার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল আমার ফোনটা। আমি কত হাত পা ধরেছি, কত মিনতি করেছি। শুধু একটা বার তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। তোমাকে কিছু বলতে পারিনি আকাশ। বগুড়া যাওয়ার পর আমার সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো, সব ওলট পালট হয়ে গেল। আমি জানি তুমি আমার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছো, এক এক অনেক কষ্ট পেয়েছো। আমাকে খুঁজে না পেয়ে তুমি কতটা দগ্ধ হয়েছো তা আমি বুঝতে পারছি। এই সব কিছুর জন্য, এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আমাকে মাফ করে দাও আকাশ, আমাকে মাফ করে দাও। চোখের জল বাদ মানছে না। ঝাপসা চোখে চারপাশটা অন্ধকার দেখছি। বুক পেটে কান্না আসছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে গেছে। আমি ওখানে ধপাস হয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার এই অবস্থা দেখে নীলা আর স্থির থাকতে পারল না। সে তার স্বামীর দিকে ফিরে তাকালো। তার দুচোখে তখন সমুদ্রের নোনা জল। নীলা তার স্বামীর হাত দুটো জাপটে ধরে আর্তনাদ করে উঠল। শুনছেন, আজ একটিবারের জন্য আমাকে মাফ করবেন। আমাকে কি একবার ওকে জড়িয়ে ধরার অনুমতি দেবেন? আমি আর কিচ্ছু চাইবো না আপনার কাছে। সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। শুধু একটিবারের জন্য কে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। প্লিজ একটিবার অনুমতি দিন। নীলার স্বামী পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখের ভাষা আমি পড়তে পারছি না। কোনো স্বামী কি কখনো পারে তার স্ত্রীকে অন্য পুরুষের বুকে মাথা রাখার অনুমতি দিতে? সোহাগ যখন আমাকে ধরে মাটি থেকে উঠালো, তখন আমার পৃথিবীটা দুলছিল। ঝাপসা চোখ মুছে বললাম, শোনো, আমাদের মাঝে যখন পবিত্র ভালোবাসা ছিল, তখনও তোমাকে ছোঁয়ার সাহস করিনি। আর যখন তুমি অন্যের অর্ধাঙ্গিনী, তখন কোন অধিকারে তোমাকে স্পর্শ করি বলো? পৃথিবীর কোনো পুরুষের পক্ষে এমন অনুমতি দেওয়া সম্ভব না। আমি চাই না আমার কারণে তুমি এক বিন্দু অপবিত্র হও। আমার মনে এক বুক বিশ্বাস ছিল যে তুমি ফিরবে। আমি জানতাম তুমি আমাকে কোনো দিন ঠকাবে না। তুমি সত্যি আমাকে ঠকাওনি নীলা। তুমি ফিরেছ ঠিকই, কিন্তু অন্যের স্ত্রী হয়ে। বিধাতা আমাকে বড়ই অদ্ভুত এক মোড়ে দাঁড় করিয়ে দিল। সবটা শোনার পর তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, এমনকি কোনো আক্ষেপও নেই। আজ থেকে নিজেকে কখনো অপরাধী ভেবো না। তুমি অপরাধী নও নীলা। আমাদের কপালে হয়তো এই বিচ্ছেদটাই লেখা ছিল। আজ থেকে তোমার জন্য আর অপেক্ষা করব না। এই কথাটা বলতে গিয়ে মনে হচ্ছে বুকের পাঁজরগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কলিজাটাকেও ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছে। তুমি নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো। আমারও খুব ইচ্ছে করছে শেষবারের মতো তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদি। আমার সবটুকু হাহাকার তোমার কাঁধে জমা রাখি, কিন্তু সেই অধিকার আজ মাটি চাপা পড়ে গেছে। মন থেকে দোয়া করি তুমি সুখী হও। নিজের স্বামী আর সন্তানকে নিয়ে আগামীর দিনগুলো অনেক ভালো থেকো। আমার কথা ভেবে আর কখনো চোখের জল ফেলো না। কিভাবে তোমাকে ছাড়া ভালো থাকবো? কিভাবে তোমাকে ছাড়া সুখী হব আমি? আমি চুপ করে আছি। এর জবাব আমি কি দিব? আমার কাছে কোনো উত্তর নেই। আমি তাকে ছাড়া কিভাবে ভালো থাকবো? আমাকে মেনে নিবে? সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো? আমার কাছে কোনো উত্তর নেই। শব্দরাজ গলার কাছে এসে জট পাকিয়ে যাচ্ছে। আমি একবার নীলার স্বামীর দিকে তাকালাম। তার সেই অসহায় চাহনি যেন নিঃশব্দে অনেক কিছু বলে দিচ্ছে। এরপর তাকালাম ওই ছোট্ট বাচ্চাটার দিকে। ওর নিষ্পাপ মুখটা দেখে ভেতরটা হাহাকার করে উঠল। আমি কি করব? আমার মন কি চায় না নীলাকে ফিরে পেতে? মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই, কিন্তু
কিছু মেনে নেওয়া যে অন্যের সাজানো সংসার ভেঙে ফেলার সমান। আমি দীর্ঘশ্বাস চেপে শান্ত স্বরে বললাম, নীলা, তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে আমি জানি না, তবে তার চোখের দিকে তাকিয়ে মনে হলো সেও তোমাকে আমার মতোই ভালোবাসে। তোমাকে আবারও নিজের করে গ্রহণ করতে আমার কোনো অসুবিধা নেই, আমার ভালোবাসায় কোনো কমতি নেই, কিন্তু আজ আমি তা করতে পারবো না, কিছুতেই না। একটা সাজানো সংসার আর এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ নষ্ট করে আমি আমার সুখ খুঁজে নিতে পারি না। অন্যের হাহাকারের ওপর নিজের ভালোবাসার প্রাসাদ গড়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে মাফ করে দাও নীলা। আমরা হয়তো এক হতে পারলাম না, কিন্তু তুমি যে সুখী হবে সেটাই হবে আমার ভালোবাসার সবচেয়ে বড় সার্থকতা। কিভাবে তোমাকে ছাড়া সুখী হব? কিভাবে তোমাকে ছেড়ে ভালো থাকবো আমি? ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সিচুয়েশন বুঝতে পেরেছেন। আপনি নীলাকে নিয়ে যান, যেন কখনো কষ্ট না পাই, কখনো আঘাত দিয়েন না। চলো এবার যাই। তুমি দেখা করে ক্ষমা চাইবে বলেছিলে, আমি দেখা করাতে নিয়ে এসে কথা রেখেছি। এবার তুমি তোমার কথা রাখো, ফিরে চলো। একটা রিক্সা এসে থামলো আমাদের সামনে, যেন মহাকালের চাকা এসে আমাদের আলাদা করতে দাঁড়িয়েছে। নীলার স্বামী আর বাচ্চা রিকশায় গিয়ে বসলো, কিন্তু নীলা নড়ছে না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের এই আকুতি সইতে না পেরে আমি কোনো মতে বললাম, যাও নীলা, আমাদের নিয়তিকে মেনে নাও। হয়তো সৃষ্টিকর্তা আমাদের মিলন চাননি। যেখানেই থাকো সুখে থেকো, আমি সেই দোয়াই করি। নীলা আরও কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে রিকশায় উঠে বসলো। রিকশাটা চলতে শুরু করলো। আমি পলকহীন চোখে তাকিয়েছি সেই রিকশার দিকে। নীলা বারবার রিকশা থেকে মাথা বের করে আমার দিকে তাকাচ্ছে। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে বলি, ফিরে এসো নীলা। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে রিকশাটা থামিয়ে দেই, কিন্তু আমি নিরুপায়। রিকশাটা ক্রমেই ঝাপসা হয়ে অনেক দূরে চলে গেল। মনে মনে বললাম, আশা করি তুমি সব বিষাদ ভুলে আমাকে মন থেকে মুছে ফেলবে, নতুন করে সব শুরু করবে। তোমার বরকে আগলে রেখো, তোমার সন্তানকে ভালোবাসা দেবে। আমি এটাই চাই। আমি চাই তুমি আমাকে ভুলে যাও নীলা, আর আমি না হয় একই তোমাকে সারা জীবন মনে রাখি। একতরফা ভালোবাসার দহনটুকু আমার জন্যই তোলা থাক। আমার চোখের জল আজ যেন বাদ মানছে না। ভাগ্যে নেই, তবে তোর ডিসিশনকে ধন্যবাদ জানাই। নীলার বর মনে হচ্ছে নীলাকে অনেক ভালোবাসে। কিভাবে অসহায়ভাবে তোর দিকে তাকিয়েছিল। নীলার ভুলতে সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ওদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবকিছুই ভুলে যাবে। আর কতক্ষণ এমনভাবে তাকিয়ে থাকবি? রিক্সা চলে গেছে সেই কবে। হুম, দেখলাম, শুনলাম। কি করব বলো? এখন তুমি তোমার উত্তর পেয়েছো। অবশেষে অপেক্ষা শেষ হলো, মানে সমস্ত উত্তর খুঁজে পেয়েছো। এই মুহূর্তে আপনি চুপ থাকলে ভালো হয় আপু। নে, বাইকের পিছনে ওঠ। আপাতত বিরক্ত না করে ছেড়ে দেন। আকাশের মুড এবং হার্ট সুস্থ হবার অপেক্ষা করেন। সিচুয়েশন বুঝতে পারছি, তুমি নিয়ে যাও, আমি কিছুই বলবো না। ইরা আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওনার দিকে তাকিয়ে দেখি চোখের কোণে পানি। দুই হাত দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আকাশ, তোমার এই সমুদ্র সমান ভালোবাসার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা যদি আমি পাই, তবে তাতেই আমি ধন্য। আমি জানি তোমার পুরোটা জুড়ে কেবল নীলাই আছে, কিন্তু এই বিশাল ভালোবাসার সামান্য এক চিলতে জায়গা আমাকে দিও, আমি তাতেই সন্তুষ্ট থাকব। কোনোদিন তোমার মনের গহীনে জায়গা করে নিতে পারবো কিনা জানি না, তবে আমি কথা দিচ্ছি, আমি হার মানব না। শেষ পর্যন্ত চেষ্টা করে যাব তোমার এই ক্ষত বিক্ষত হৃদয় একটুখানি আশ্রয় পাওয়ার। আমি ভুল ছিলাম আকাশ, নীলাকে আমি বড্ড ভুল ভেবেছিলাম, কিন্তু আজ ওর অসহায়ত্ব দেখার পর, ওর চোখের জল দেখার পর বুঝলাম মেয়েটা তোমাকে অসম্ভব ভালোবাসে। ও আসলে এমন এক অদৃশ্য বেড়াজালে আটকা পড়ে গেছে যেখান থেকে ওর আর বের হওয়ার কোনো পথ নেই। ও
ও চাইলেও ফিরতে পারবে না, আর তুমি চাইলেও ওকে আর ধরে রাখতে পারবে না। আমি জানি না কোনোদিন তোমার মনে আমার জন্য একটু জায়গা হবে কিনা, তবুও আমি চেষ্টা করে যাব। হয়তো একদিন, খুব অল্প হলেও তুমি আমাকে অনুভব করবে। স্থির হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ভেতরটা ফেটে যাচ্ছে। আমি একা থাকতে চাই। চল আমার সাথে, তোকে একাই ছেড়ে দিব। তোর শোকে পাথর হবার সময় আমার নেই। গিয়ে খেতে হবে, একটু রেস্টও নিতে হবে, তারপর প্রাইভেট পড়ানোর জন্য যাওয়া লাগবে। নে, বাইকের পিছনে ওঠ। বাইকের পিছনে উঠে বসলাম। আমি চুপ করে আছি। নোমান বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। কি ছিল এটা? একে ভালোবাসা বলে? এগুলো ভালোবাসা? তো এগুলো তোর কাছে নাটক মনে হলো? তাহলে বলবো তুই ভালোবাসতেই পারিসনি, ভালোবাসা কি বুঝিসনি, এই জন্য তোকে পাত্তাই দেয়নি। বুঝে গেছে তুই কেমন। ছোট, এই এক কথা বলে বারবার খাপায়। তো দুজন যাবে কোথায়? আমি কিভাবে বলবো? ওরাই জানে কোথায় যাবে। আমি আপাতত বাসায় যাই, 2-1 দিন কিছু না বলাই শ্রেয়। ওখান থেকে গ্রামে চলে আসি। নোমান নদীর তীরে আমাকে আর আমার বাইক রেখে চলে যাই। চুপচাপ বসে আছি আর নদীর পানির দিকে তাকিয়ে আছি। আমার সাথে এমন না হলেও তো পারত। ওইসব ভাবতে ভাবতে আবার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বসে থাকতে থাকতে কত সময় গেছে জানি না। ফোনের শব্দে পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু ফোন দিয়েছে। কোথায় আছো? গ্রামে, নদীর তীরে বসে। কিছু কি বলবে? কিছু হয়েছে? তোমার কণ্ঠ এমন শোনায় কেন? না, কিছু হয়নি। আমি আজকে বাসায় ফিরবো না। ওকে, ইরা তোমাকে কিছু বলেছে? না, সে আবার কি বলবে? তার কাছে এমন কিছু নেই যা আমাকে আঘাত করবে। ওই মেয়ে কিছু বলেনি। ফোন কেটে দিয়ে চুপচাপ বসে রইলাম। বসে থাকতে থাকতে কত সময় গেছে জানি না। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না আমার। বুকটা ফেটে যাচ্ছে ব্যথায়। কেন এমন হলো? কেন সবটা এমন হতে হলো? আমার হয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত দুনিয়ার? যদি একবার জানতাম নীলার পরিবার ওর সাথে এমন জঘন্য নাটক করেছে, তাহলে মরে গেলেও আমি এই বিচ্ছেদ হতে দিতাম না। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারতো না। অথচ আজ আমি যদি তখন আমার আসল পরিচয়টা দিতাম, যদি একবার জানাতাম আমার ক্ষমতার আইডেন্টিটি, তাহলে নীলার ওই লোভী পরিবার আমার পায়ের নিচে পড়ে থাকতো। তাদের মেয়ের বিয়ে আমার সাথে দেওয়ার জন্য পাগল হয়ে যেত। ওই লোকের কি যোগ্যতা ছিল আমার সাথে আত্মীয়তা করার? ওই সামান্য একটা কলেজ টিচার, ওর এত বড় সাহস যে সে আমাদের জীবনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ালো। সব দোষ আমার। কেন আমি আমার পরিচয় আড়াল করে রেখেছিলাম? কেন ছদ্মবেশে প্রেম করতে গিয়েছিলাম? আজ ওই লোকটা যদি আমার সামনে থাকতো, আমি কসম খেয়ে বলছি নিজ হাতে ওকে টুকরো টুকরো করতাম। ততক্ষণ পর্যন্ত থামতাম না যতক্ষণ না আমার কলিজার এই আগুন শান্ত হয়। ওই লোকটার লোভের জন্য আজ আমার নীলা আমার হয়ে নেই, ও অন্যের হয়ে গেছে। আমার থেকে যোজন যোজন দূরে চলে গিয়েছে। চোখ মুছে উঠলাম। পশ্চিম দিকে মেঘ উঠেছে, ঘন কালো মেঘ। মনে হচ্ছে আজকে পৃথিবীর সমস্ত জমিন ভাসিয়ে দেবে। বাতাস শুরু হয়েছে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। ফোন ভিজে যাবে। উঠে বাইক নিয়ে চলে আসি দাদুর কাছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো। 2 দিন ধরে নিজেকে সব কিছু থেকে আলাদা করে রেখেছি। কারো ফোন রিসিভ করিনি, তেমন কথা বলিনি। অন্ধকার রুমেই সময় কেটেছে। কোনো কিছু ভালো লাগে না। দরজা জানালা অফ করে রুমের কোনায় বসে আছি। তখনই কেউ রুমে এসে লাইট অন করে। লাইট অন হতেই দেখলাম আম্মু। তুমি এমনভাবে নিজেকে কষ্ট দিলে হবে? তোমার নিজেকে এমনভাবে কষ্ট দেওয়াই হচ্ছে। কোনো পরিবর্তন হবে না, কিছুই পরিবর্তন হবে না। তুমি নিজেকে আঘাত করে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। আমি যদি আমার পরিচয় দিতাম, আমরা কতটা পয়সাওয়ালা বলতাম, তাহলে ওই লোভী লোক এমন করতো না। আমার সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার পেছনে পড়ে থাকতো। সব কিছু আমার ভুল। কেন বলিনি আমি? ইচ্ছে করছে গিয়ে ওই লোককে খুন করি। আমার সামনে থাকলে তাই করতাম। আমার থেকে আমার ভালোবাসা আমার নীলুকে কেড়ে নিয়েছে। নিজেকে কন্ট্রোল করো।
এখন এই সব বলে আর ভেবে কিছু হবে না বাবা। উঠো তুমি। তুমি যদি ওই মেয়েকে নিয়ে আসতে মেনে নিতাম, কিন্তু তুমি তো ফিরিয়ে দিয়েছো। তাহলে কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? আমি নীলার বরের আর বাচ্চার দিকে তাকিয়ে নীলাকে ফেরাতে পারিনি। বাচ্চা কোনো ম্যাটার না, তারেও মেনে নিতে সমস্যা ছিল না, কিন্তু ওই লোক আমার মতো অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছিল। নিজেকে সামলে নাও বাবা, অনেক হয়েছে, এবার থামো। তুমি তো ওকে যেতে দিয়েছো, তাই না? এই কঠিন সিদ্ধান্তটা তো তুমি নিজেই নিয়েছো। তাহলে এখন কেন নিজেকে এভাবে ধীরে ধীরে শেষ করে দিচ্ছ? তুমি আজ যা করেছো তা সবাই পারে না। তুমি বীর পুরুষের মতো নিজের ভালোবাসার কোরবানি দিয়েছো শুধুমাত্র ওর সম্মান আর একটা সাজানো সংসার বাঁচানোর জন্য। যে ছেলে নিজের বুক ছিঁড়ে ভালোবাসাকে বিদায় দিতে পারে সে তো সাধারণ কেউ না। তাই বলছি বাবা, যেভাবে বীরের মতো ওকে যেতে দিয়েছো, ঠিক সেভাবে বীরের মতো নিজেকে সামলাতে শেখো। নিজেকে শক্ত করো বাবা। তোমার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। নিজেকে শান্ত করো। ও তোমার ভাগ্যে ছিল না, ও এখন অন্যের অমানত। সেই সত্যটা মেনে নিয়ে মুভ অন করো। এই দুনিয়াটা অনেক বড়। নিজেকে এভাবে শেষ করে দিলে আমি কার মুখ চেয়ে বাঁচবো? উঠে দাঁড়া বাবা, নিজেকে আবার আগের মতো তৈরি করো। তোমার মা হিসেবে বলছি, তুমি হারোনি বাবা, তুমি জিতে গেছো। আমার চোখের পানি মুছে দিল। আমার এমন অবস্থা দেখে ওনার চোখে পানি। নিজেকে কষ্ট দেওয়ার সাথে সাথে ফ্যামিলির সবাইকে কষ্ট দিচ্ছি। ইরা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে দেখি ইরা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে তোয়ালে এঁকে দিল। নিয়ে চোখ মুছতে মুছতে বিছানায় বসলাম। আপনি এখানে? তো আমার কোথায় থাকার কথা? কোনো জবাব দিলাম না। অন্য খাবার নিয়ে এসে খাইয়ে দিল। চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি। ইরা চেয়ার নিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু নেই, খাওয়া শেষ হতেই চলে গেছে। এমনভাবে তাকিয়ে আছে কেন বুঝলাম না। এই 3 দিনে নিজের কি একটা অবস্থা করে দিয়েছে। এমন দেখলে কষ্ট লাগে না বুঝি? আফসোস হচ্ছে এবং ওই মেয়ের উপর হিংসা হচ্ছে। কেন তার জায়গায় আমি হলাম না? কার সাথে এসেছেন? আম্মু, না মানে আন্টির সাথে এসেছি। আমি আর আন্টি এসেছি। তুমি কি এখন ঘুমোবে? তোমার কিন্তু এখনো 1 মাস পুরো হয়নি, তাই তোমার ওয়াদা অনুযায়ী বিকেলে আমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবে। এখন কিছু বলবো না, তুমি বিশ্রাম নাও। আম্মু বিকেলে চলে যাবে। ও সরি, আন্টি হবে। আন্টি বিকেলে চলে যাবে, তুমি আর আমি সন্ধ্যার পরেই যাব, বুঝেছো? না, কিছু বুঝিনি। এখন আপনি যান, আমাকে একা থাকতে দেন। পরেরটা পরে দেখব। না না, তা হবে। আমি এখানেই বসে থাকবো, তোমাকে বিরক্ত করবো না। তুমি ঘুমাও। তুমি আজকে শাওয়ার নিয়েছো? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। এখন একটু ভালো লাগছে। বিকেলে ঘুম থেকে উঠে দেখি বিকেল 5টা বাজে। পাশে তাকিয়ে দূরে সরে গেছি। শয়তান মেয়েটা আমার পাশে শুয়ে ঘুমিয়ে আছে। মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে আছে। দূরে সরে দেখি দরজা এমনি লাগানো, কিন্তু ছিটকানি দেওয়া নেই। সুন্দর, সত্যি সুন্দর, অসম্ভব সুন্দর। ঘুমন্ত অবস্থায় আরও বেশি সুন্দর। বদমাস মহিলা, ইচ্ছে করছে একটা লাথি দিয়ে নিচে ফেলে দিই। ইরার ফোন বেজে উঠল। মনে হচ্ছে অ্যালার্ম। ফোনের রিংটোন শুনে শরীর মোচড়াতে মোচড়াতে উঠছে। আমি তো ওনার এমন সাপের মতো করে হেঁকে বেঁকে ওঠা দেখে হা করে তাকিয়ে আছি। হাই হাই তুলতে তুলতে বলে, কি এমনভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না, কিন্তু আমার বিছানায় আপনি ঘুমিয়ে আছেন কেন? এইগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার কাছে এগুলো বেশি বেশি মনে হচ্ছে। এখনো তো আমি কিছুই করিনি। অসভ্য মেয়ে, আমার বিছানা থেকে নামেন। আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। নামেন আপনি। এত রেগে যাওয়ার কি আছে? এ্যাঁ, এমন ভাব করছে মনে হচ্ছে ওনার একার সব কিছু। যাচ্ছি যাচ্ছি, আর তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, আমাকে আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখাবে। আর মাত্র 7 দিন, তারপর আপনার এসব থেকে মুক্তি। একেবারে জ্বালিয়ে মারছে। ইরা বিছানা থেকে নেমে চলে গেল। আমি উঠে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম। তারপর আশপাশ ঘুরে সন্ধ্যায় ওনাকে বাসায় রেখে আসি। দেখতে দেখতে আরও 7 দিন গেল। প্রতিটা দিন এসব অত্যাচার করেছে।
আজ তো এক ঝামেলা। আজকে আমার অদা অনুযায়ী আপনার সাথে ঘোরাঘুরি, আপনার কথা শুনে চলাফেরা করা শেষ। আপনার এসব অত্যাচার থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে, এই একটা মাসে আমার জন্য তোমার মনে কোনো ফিলিংস জন্মই নেয়নি। না, বরং আমি আপনার এসবে বিরক্ত হয়েছি। তাহলে আমি ব্যর্থ। তোমার পিছনে ঘুরে এই কয়েক মাসেও যখন আমার জন্য তোমার মনে ফিলিংস জন্মাতে পারিনি, তখন আমি ব্যর্থ। আমি ভেবেছিলাম এমন করলে তোমার মনে আমার জন্য ফিলিংস জন্মাবে, কিন্তু তা হয়নি। এই একটা মাসও কেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যদি একটা মাস 1 মিনিটের সমান হতো, তাহলে কতই না ভালো হতো। আমি কোনো উত্তর দিলাম না। বাইক স্টার্ট দিয়ে বললাম, সন্ধ্যা হয়ে এলো, বাসায় যেতে হবে। তুমি কি মনে করেছো আমার থেকে মুক্তি পেয়ে গেছো? না সোনা, না। তোমাকে জ্বালাতন করতে ছাড়ছি না। অসহ্য, সরেন তো। বাইক স্টার্ট দিয়ে চলে আসতে যাব, তখন আবারও বলল, মিস এই বেবি, তোমাকে আর নিজের মতো করে নাচাতে পারবো না। এটা ভেবে অনেক খারাপ লাগছে, কিন্তু তোমাকে জ্বালাতন করতে আমি ছাড়ছি না। ওখান থেকে চলে আসি বাসায়। আজকে ভার্সিটি শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরালো, ক্লান্ত হয়ে গেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম ঘুম। রাতে আকাশ ভাই আমার, এত ঘুম তোমার কোত্থেকে আসে? এত ঘুম ঘুমাও কিভাবে? যখনই তোমাকে দেখি তখনই ঘুমাও। ঘুমের অ্যাওয়ার্ড দিলে তুমি একটা পেতে। যতদিন বিয়ে করেনি ততদিন ঘুমিয়ে নি, বিয়ের পর বুঝবে মজা, তখন ঠিকমতো ঘুমাইতেও পারবে না। তুমি ঘুমাও না? তুমি কি বলতে চাইছো তোমাকে আমি ঘুমাতে দিই না? এই দেখো, আমি আবার কখন সেটা বললাম? বিয়ের পর মানে কি? তার মানে তুমি এটাই বলছো আমি তোমাকে ঘুমাতে দিই না? শুরু হলো দুজনের ঝগড়া, আর আমি মুচকি মুচকি হাসতে হাসতে খাওয়া শেষ করলাম। ভাবি আমার মামাতো বোন হয়, এর জন্য এদের ঝগড়াগুলো আরও ফাটাফাটি হয়। দেখতেই মজা লাগে। রাগ করে দুজনে চুপচাপ আছে। আমি কিছু বলতে যাব, তখন ভাইয়া বলল, না, একদমই না। তুই এখন এখানে মুখ খুলবি না। তুই মুখ খুলেছিস মানে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছিস। চুপচাপ রুমে চলে যা। আমাকে তোমার এমন মনে হয় ভাইয়া? তুমি আর ভাবি করলে ঝগড়া, এখানে আমি কি করলাম? তোর জন্যই ঝগড়া শুরু হয়েছে। মানে যত দোষ নন্দঘোষ, এখন সব দোষ আমারই? তুই এখনই রুমে যা তো, এখানে থাকলে আমার জন্য বিপজ্জনক। প্রতিদিন খাওয়া শেষ হতেই তো চলে যাস, আজকে এখনো বসে রয়েছিস কেন?